আর কোনটা 3H? এটা একটা 3H হলো, সবাই বুঝলে? হ্যাঁ স্যার। এবার আসবো আমরা ফরওয়ার্ড এজ। ফরওয়ার্ড এজ কে আইডেন্টিফাই করব কি করে? তার ডেফিনেশন হচ্ছে এজ, ধরো ইআই, যেটা এক্স কমা ওয়াই কে বোঝাচ্ছে, মানে এজটা বোঝাচ্ছে হচ্ছে এক্স টু ওয়াই, ঠিক আছে? এজ ইআই এক্স টু ওয়াই যদি ফরওয়ার্ড এজ হয়, তাহলে where y appears, PPARS appears after x and y appears after x and there is a path from x to y, বলছে ইআই এক্স কমা ওয়াই, যেটা এক্স টু ওয়াই যদি একটা এজ হয়, সেটা যদি ফরওয়ার্ড এজ তখনই কনসিডার করতে পারবো যেখানে ওয়াইটা অ্যাপিয়ার করেছে এক্স এর আগে, where y appears where appear x after x, x এর পরে অ্যাপিয়ার করেছে ডিএফএস তে, এন্ড সেই এজটাতে একটা এক্স টু ওয়াই পাথ থাকবে। তাহলে দেখো কোন পাথটা হচ্ছে এখানে, ভালো করে ইউ টু এক্স পাথটা খেয়াল করো তো। দেখো ইউ টু এক্স পাথটা হচ্ছে ফরওয়ার্ড এজ। তাহলে এই এজটা হচ্ছে ফরওয়ার্ড এজ। ওরকম ভাবে দেখানোর কিছু নিয়ে আমি বোঝানোর জন্য ওরকম ভাবে দেখালাম, ঠিক আছে? এবার আমরা আসবো ব্যাক এজ। ভেরি ইজি, ঠিক এর উল্টো রকম একটা কনসেপ্ট। এজ ইআই এক্স কমা ওয়াই, এক্স টু ওয়াই ধরো পাত্তা, ঠিক আছে? where y appears before x and there is a path from y to x, ঠিক আছে? তাহলে কোনটা হবে বলো দেখি ব্যাক এজ? যদি এক্স টু ওয়াই একটা পাথ নাও এবং সেটাকে যদি ব্যাক এজ বলতে হয়, তাহলে এরকম দাঁড়াবে, ডিএফএস এতে ওয়াইটা এক্স এর আগে অ্যাপিয়ার করেছে এবং ওয়াই টু এক্স একটা পাথ আছে, ডব্লিউ টু ওয়াই, ডাব্লিউ টু ওয়াই না, ডাব্লিউ টু ওয়াইটা না, ডাব্লিউ টু ওয়াইটা একটা অন্য ধরনের এজ হবে, ওটা পরে ক্রস এজ হবে। এক্স টু ভি, তুমি ভি থেকে এক্স এ যাচ্ছ দেখো থ্রি এজ এর মাধ্যমে, রাইট? তাই তো, আমরা ভি থেকে এক্স এ যেতে পারি। তাহলে আমি যদি ভি থেকে এক্স পাথটাকে কনসিডার করি, মানে ভি থেকে এক্স এ যাওয়ার পাথটাকে, যদি ভি থেকে এক্স টাকে কনসিডার করি, তাহলে দেখো ডিএফএস এ মানে ভি টু এক্স, মানে এবার এরকম ভাবে ভাবো, সরি আমি এরকম ভাবে বলছি, তো অত কিছু ভাবতে হবে না। পাথটা কি আছে, এক্স টু ভি আছে তো, তাহলে এটা হচ্ছে তোমার এক্স আর এটা তোমার হচ্ছে ওয়াই, হ্যাঁ কি না? এক্স টু ভি পাথটাতে হ্যাঁ স্যার। ওয়াই আগে অ্যাপিয়ার করেছে না ডিএফএস এর?
করেছে তো and there is a path y to x দেখো পাথ আছে কি এই তো b to y y to x আছে তো পাথ এই যে এই পাথটা আছে যেটার মাধ্যমে আমি v থেকে x এ রিচ করতে পারি আছে তো তাহলে এই এজটা হচ্ছে একটা ব্যাক এজ ক্লিয়ার আরেকটা ব্যাক এজ আছে বলো দেখি কোথায় না চোখে দেখে বোঝা যায় দেখি বলো দেখি কেন ওই সেলফ লুপটা ব্যাকেজ না x to x x to x কি হয় সেলফ লুপ মানে কি x to x তো তার মানে যদি আমি একবার x ধরি সেলফ z টাকে আর একবার যদি y ধরি তাহলে z এর আগে z অ্যাপিয়ার করছে না এরকম তো বলা যায় অলওয়েজ সেলফ লুপ ব্যাকেজ হয় মাথায় রেখো ক্লিয়ার একটা হয় ক্রস এজ any edge from x to y is cross edge where there is no path for y to x তার মানে এইটা হচ্ছে ক্রস এজ কারণ দেখো w to y তে তুমি কোনোভাবে রিচ করতে পারো y to w কি কোনোভাবে রিচ করতে পারো আর ভালো করে একটা জিনিস মাথায় রাখো আমি পাথ বলছি কিন্তু দেয়ার ইজ আ পাথ নট দেয়ার ইজ আ এজ পাথ মানে আমি দুটো তিনটে ভার্টেক্স কে ট্রাভার্স করেও পৌঁছাতে পারি হয়েছে এতদূর লেখা হ্যালো হ্যাঁ স্যার বলতে হবে তো আমাকে একটা কথা বলো দেখি একটু নিজেরা ভেবে যদি গ্রাফটা ডাইরেক্টেড না হয় আনডাইরেক্টেড দেয় তাহলে এই চারটে এজের মধ্যে কোন কোন এজ গুলো পাওয়া পসিবল বলতে পারলে না স্যার থ্রি তো পাবো তাছাড়া শুধু ব্যাকটা পাবো মাথায় রেখো। এই হচ্ছে ডিএফএস এর বেসিক টুকু বুঝলে এবার আসবো টোপোলজিক্যাল সর্টিং এ বাট তার আগে তোমাদের ডিএফএস এর যদি কেউ পার্থক্য জানতে চাও তাহলে হচ্ছে এরকম হতে পারে আমি শর্টে দুটো তিনটে পার্থক্য লিখে দিচ্ছি বেটার নোটস হয়তো পেয়ে যাবে আমি পাঠিয়ে দেবো এটা হচ্ছে স্ট্যাক ইউজ করে এটা হচ্ছে কিউ ইউজ করে
এটা আউটপুট ইজ ডিএফএস ফরেস্ট, কারণ যেহেতু ডিসজয়েন্ট সেটটি তৈরি করে। আউটপুট ইজ অলওয়েজ, মনে রাখো, অলওয়েজ আ সিঙ্গেল রুটেড ট্রি। Go to the depth and then backtrack procedure-টা, complete a level, then go the next level। ঠিক আছে, আই গেস এতদূর সবার হয়ে গেছে বোঝা। যদি কারোর কোনো অসুবিধা থাকে বিএফএস ডিএফএস এর অ্যাপটা বুঝতে, তাহলে বলো, কারণ এরপর টোপোলজিক্যাল সর্টিং শুরু হবে, তো এর অ্যাডভান্স পার্টি কিছু লাগবে। হয়ে গেছে লেখা সবার? স্যার একটুখানি বাকি আছে। আচ্ছা, আমি লিখতেই থাকি।
এতদূর লেখা হলে বলো। হয়েছে লেখা? না স্যার, একটুখানি বাকি আছে। ওপরটা হয়ে গেছে তো? এই রাখলে চলবে? হ্যাঁ হ্যাঁ, লাল 2 লাইন বাকি। হয়েছে? হ্যাঁ স্যার, লিখছি। বলে বলো, এক্সাম্পলে আসবো।
এটা হচ্ছে গ্রাফটা given, এটা টপোলজিক্যাল সর্টিং করতে হবে। তো DAG মানে ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, মানে তোমরা আশা করি জানো, তাও আমি বলছি ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ মানে গ্রাফটা ডাইরেক্টেড হতে হবে। অ্যাসাইক্লিক মানে হচ্ছে গ্রাফটায় কোনো লুপ থাকবে না বা সাইকেল থাকবে না, ঠিক আছে। অ্যাসাইক্লিক মানে হ্যাজ নো কন্টেনিং নো সাইকেল। তো আর কি, তো জিনিসটা হচ্ছে যদি টপোলজিক্যাল সর্ট করতে হয়, মানে একটা গ্রাফের যদি লিনিয়ার অর্ডারিং করতে হয়, হ্যাজ টু বি গ্রাফটাকে ড্যাগ হতেই হবে, কোনো রকম কোনো সাইকেল থাকা যাবে না। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে তোমার ডিএফএস ইউজ করতে হয় টপোলজিক্যাল সর্টিং এর জন্য। দেন আমরা কি করি, একটা লিংক লিস্ট ইউজ করি। বেসিক্যালি লিংক লিস্টটা মানে ইনসার্ট এট বিগিনিং অফ আ লিংক লিস্ট, মানে বেসিক্যালি একটা স্ট্যাক ইউজ করা হয় আর কি, ঠিক আছে। তো এরকম ভাবে জিনিসটা যেটা দাঁড়াবে, বলবো স্টার্ট করবো। Yes, sir. আচ্ছা, তাহলে ডিএফএস করছি, ধরো এখান থেকে স্টার্ট করলাম 1, বি তে যাচ্ছি তার মানে 2, সি তেও যেতে পারছি 3, ডি তেও যেতে পারছি 4। এখানে ধরো একটা লিংক লিস্ট নিয়ে রেখেছি, ঠিক আছে। তো লিংক লিস্টটা এই ডেটা ধরো কিছু একটা ভ্যালু আছে, যাই হোক। তো ডি থেকে তার কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না 5, তাহলে যেই as a মানে দেখো ফার্স্টে ডিএফএস দিল কম্পিউট দ্য ফিনিশিং টাইম অফ দ্য vertex as each vertex is finished insert into the font of the linked list, তাহলে এটাকে ফার্স্টে লিংক লিস্টে ইনসার্ট করে দিলাম ডি, ঠিক আছে। দেন আলটিমেটলি তারপর কি হচ্ছে, তাহলে এখান থেকে তাহলে সি তে ফিরলাম, সি থেকে আর কোনো জায়গায় যেতে পারছি কি না, তাহলে 6 হয়ে গেল। তাহলে আমি এবার ফিরছি কোথায়, ডি তে ফিরলাম। ডি থেকে দেখো আমি জি তে যেতে পারছি, তাহলে 7। জি থেকে আর কোনো জায়গায় যেতে পারছি কি না, তাহলে 8। বি তে ফিরলাম, বি থেকে আর অন্য কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না, 9। তাহলে এ তে ফিরলাম, এ থেকে কি আর কোনো জায়গায় যেতে পারছি না, তাহলে 10। এবার এখন অনেক ভার্টেক্স বাকি আছে, আমি ধরো এটাকে করছি। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি একটা জিনিস মেনটেন করতে ভুলে গেছি, এটা হচ্ছে লিংক লিস্ট না করে আমি লিংক লিস্টটাকে লিখছি এরকম ভাবে, দেখো ডি, তাহলে ডিটা ফার্স্ট ঢুকেছিল, তাহলে ডি এর আগে কে ঢুকছে, সি ঢুকছে, সি এর পর কে শেষ হয়েছে, দেখো দেখো 5 6 7 8, তার মানে কি জি ঢুকছে। দেন তারপর তার আগে কে ঢুকলো, দেখো 8 এর পর 9, তার মানে বি ঢুকছে। দেন কে ঢুকলো, এ ঢুকলো। লিংক লিস্টে তাহলে এরকম ভাবে যাচ্ছে এ বি জি সি ডি, রাইট, একই না? Yes, sir. ঠিক আছে। দেন দেখো 11 স্টার্ট করলাম এখানে, তাহলে এখানে যেতে পারি 12, এখান থেকে আর কোনো জায়গায় যেতে পারছি কি না, তাহলে 13। তাহলে শেষ হলে কি ঢুকবে, এর আগে ঢুকলো হচ্ছে ই, ই এর পর দেখো আমি এফ এ গেছি, এফ থেকে আর কোনো জায়গায় যেতে পারছি না, 14। তাহলে এখানে গেল এফ, ঠিক আছে। দেন আর কে বাকি রয়েছে, দেন আছে এইচ আর আই, তাহলে আমি ধরো এইচ এ গেছি 15। তো 15 ওখান থেকে আর কোনো জায়গায় যেতে পারছি কি, যেতে পারছি কি নাম 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 কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না, তাহলে 16। তাহলে এর আগে ঢুকলো কে, এইচ। আমি জায়গা নেই বলে ওরকম ভাবে লিখছি, তোমরা পরপরই লিখতে পারো, কেটে ভুল করে দিই। দেন আই এর কাছে গেলাম 17 18, তাহলে লাস্ট ঢুকলো কে আই। আলটিমেটলি এই যে লিস্টটা পেলে, মানে আই টু এইচ টু এফ টু ই টু এ টু বি টু জি টু সি টু ডি, এইটা হচ্ছে লিনিয়ার অর্ডারিং অফ আ গ্রাফ, এবং এটাই হচ্ছে টপোলজিক্যাল সর্ট, ঠিক আছে, ক্লিয়ার? তার মানে আলটিমেটলি দেখো একটা স্ট্যাক মেনটেন করলেও হয়ে যেত, যখনই ফিনিশিং টাইম শেষ হচ্ছে তখন আমি স্ট্যাকে ঢোকাতে চাইছি ডি সি, দেন এসছে জি, দেন এসছে বি, দেন এসছে এ, দেন এসছে তোমার ই, দেন এসছে এফ,
দেন এইচ আই, তাহলে এবার নর্মালি লিখে দিলে হয়ে যেত বেসিক্যালি এই অর্ডারিংটা। তো আলটিমেটলি লিঙ্ক লিস্টের বিগিনিং এ এন্টার করা মানেও তো একটা স্ট্যাকই করা, আশা করি সেটা বোঝো। আলটিমেটলি এই লিনিয়ার অর্ডারিংটাকে টপোলজিক্যাল সর্টেড ভ্যালু বলে বা টপোলজিক্যাল সর্ট বলে, এইভাবে অ্যাপ্লিকেশন করতে হয়। এরকম একটা ছোট্ট কোয়েশ্চেন 7 মার্কস দেবে, পেরে যাবে। আশা করি বুঝেছো। শিওর তো? Yes, sir. টোকা হয়ে গেলে বলো। আরেকটা টপিক পড়াবো আজকে, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট বলে। Sir, হয়ে গেছে। মাগো, ডিএফএস এর আরেকটা অ্যাপ্লিকেশন দেখাবো, সেটা হচ্ছে স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। গ্রাফের বার করা যেতে পারে। আচ্ছা, টোপোলজিক্যাল সর্ট যে এইভাবেই করতে হবে এরকম নেই, আরেক রকম ভাবেও করা যায় লিনিয়ার অর্ডারিং। সেই অ্যালগরিদমটা তোমাদের নেই, তোমাদের যেহেতু ডিএফএস আছে তাই সেই রেসপেক্টে আমি দেখিয়েছিলাম। স্ট্রংলি কানেক্টেড, CONNECTED, কানেক্টেড কম্পোনেন্ট। স্বাগতা, বুঝতে পারছো? তমজিৎ, তোমরা? হ্যাঁ স্যার। আচ্ছা, ডেফিনেশনটা লেখো। ডেফিনেশন লেখো, a strongly connected component of a directed graph। আমি লিখবে তো, তোমরা লিখতে পারবে তো? না লিখে দিতে হবে? মুখে বললে তাড়াতাড়ি হয়, লিখে দেবো। a strongly connected component, হাতের লেখা ভালো হবে না কিন্তু আমার সাথে সাথে লেখো। of a directed graph GV, E, a strongly connected component of a directed graph GV, E is a maximal set of vertices C belongs to C, ধরো C লিখলাম, C belongs subset of V, belongs to a subset of V in such a way that for every pair of vertices U comma V in C, vertices U and V are reachable from each other. U and V are reachable from each other. এটাকে ডিফাইন করা হয়েছে U টিল সাইন V, টিল সাইনটার মানে হচ্ছে there is a path between U and V, ঠিক আছে? অ্যালগরিদম strongly connected components B, call DFS G to compute the finish time U.F
for each vertex Q. 2. Compute G transpose. মানে এটা লিখে দিই গ্রাফ ট্রান্সপোজ মানে গ্রাফ ট্রান্সপোজ মানে বেসিক্যালি এজ গুলোকে উল্টো করে দেওয়া। if there is a edge u comma v belongs to G, then that edge will be v comma u belongs to G transpose. Comment করুন। 3. Call DFS D of transpose by considering the vertices in the order of decreasing u dot f. 4. Output the vertices of each tree in the depth first forest formed at step 3 as a separate strongly connected components. ঠিক আছে, মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা গ্রাফের স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট ডাইরেক্টেড গ্রাফে তখনই পাবো যেটা একটা ম্যাক্সিমাল সাবগ্রাফকে, মানে একটা এমন ম্যাক্সিমাল সাবগ্রাফ খুঁজে বার করতে হবে, একটা বা একের বেশি ম্যাক্সিমাল সাবগ্রাফ খুঁজতে হবে যেখানে ইউ টু ভি প্রত্যেকটার সাথে কানেকশন বা ওখান থেকে কোনোভাবে কোনো পাথ থাকে, there should be path to u to v, মানে সাবগ্রাফটার মধ্যে প্রত্যেকের সাথে কানেক্টেড এরকম পাথ খুঁজে বার করতে হবে। ঠিক আছে, তো এটার একটা এক্সাম্পল করতে হবে তবে কি আমরা মাথায় ঢুকবে। লেখা হয়ে গেছে আশা করি সবার? স্যার একটু তুলুন। স্যার না না স্যার না, তুলবো না, তুলতে হবে। আরো তুলবো? 1 থেকে। হ্যাঁ এই রাখি। স্যার আমি বলছি যে আমি ওই সামনের ওই লিংক লিস্টটা তুলতে পারিনি, বাকিগুলো লিখেছি শুনে শুনে। সামনের যে লিংক লিস্টটা ছিল না, এইটা ওই জাস্ট ওইটা লিংক লিস্টটা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার, হয়ে গেছে। আমি ওটা তুলি। এবার এখানে রাখবো। হ্যাঁ স্যার। দেখো তখন গ্রাফটা
আছে? আচ্ছা স্যার এটা ফরেস্টের পর ওটা কি লেখা আছে? ফরেস্ট ফর, আচ্ছা ডেট ফার্স্ট ফরেস্ট ফর কি লিখেছি আমি নিজেই ভুলে গেলাম। ফর স্টেপ ফ্রম ফর্ম ফর্ম হ্যাঁ ফর্ম স্টেপ ফর্ম FORMED ফর্ম স্টেপ 3। ঠিক আছে স্যার, হয়ে গেছে। আচ্ছা দেখো তাহলে ফার্স্টে কি করতে হবে, ডিএফএস করতে হবে। তা ডিএফএস করি, এখন তো মজা পেয়ে গেছো 1, এখানে গেলাম 2, এখানে গেলাম 3, যেতে পারি তো নাকি? হ্যাঁ স্যার। আমি এরকম ভাবে যাবো না, লোকে এরকম ভাবে যায়, আমি এরকম ভাবে যাবো না। ধরো 1 থেকে 2, 2 থেকে ধরো এখানে যাচ্ছি 3, ঠিক আছে? 3 থেকে ধরো এখানে যাচ্ছি 4, ঠিক আছে? 4 থেকে ধরো আমি এখানে গেছি 5, 5 থেকে ধরো এখানে গেছি 6, এখান থেকে আর যাওয়া যাচ্ছে না 7, এখান থেকে গেছি 8, এখানে গেছি 9, এখানে গেছি 10, তাই তো? ঠিক করছি তো? দেখো বলো। এখানে গেলাম ব্যাক ট্র্যাক করে 11, এখানে গেলাম 12, এখান থেকে আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নেই 13, এখান থেকে 14, এখানে ব্যাক করলাম 15, এখানে ব্যাক করলাম 16। দেখো হয়েছে কিনা। ঠিক আছে তো? হুম। এবার কি বলেছে, কম্পিউট জি ট্রান্সপোজ। জি ট্রান্সপোজ করতে হবে, তাহলে এটা আমার জি, আমি জি ট্রান্সপোজ করব, সরি জি ট্রান্সপোজ করব। তার জন্য কি করবে, ফার্স্টে ওই এবিসিডি গুলো লিখে নাও, এ বি সি ডি ই এফ জি, হয়ে গেল। এ টু বি ছিল সেটা হয়ে যাবে বি টু এ, ই টু এ ছিল সেটা হয়ে যাবে এ টু ই, তারপর কি আছে বি টু ই ছিল সেটা হয়ে গেল ই টু বি, দেন কি আছে তোমার বলো, বি টু এফ ছিল হয়ে যাবে ওটা এফ টু বি, রাইট? ই টু এফ ছিল সেটা হয়ে যাবে এফ টু ই, বি টু সি ছিল সেটা হয়ে যাবে সি টু বি, ডি টু সি ছিল, এটা তো বেসিক্যালি সি টু ডি, ডি টু সি একই ছিল, তবে আলটিমেটলি জাস্ট পাথগুলোকে ঘুরিয়ে লেখো, এইটা এই এটা এই করে দাও উপরের ছবির রেসপেক্টে। দেন এফ টু জি জি টু এফ, তো জি টু এফ এফ টু জি, সেলফ গ্রুপে কোনো পরিবর্তন হয় না। জি টু এইচ ছিল তার মানে এইচ টু জি, ডি টু এইচ ছিল তার মানে এইচ টু ডি। দেখো ট্রান্সপোজ হয়েছে। জি টু সি হবে। কোনটা হবে বলো তো, সি টু জি টু সি, হ্যাঁ জি টু জি টু সি। আর কিছু বাকি? না। ঠিক আছে তো? আচ্ছা এবার করো, এটাকে যদি আমরা ইয়ে করি, ডিএফএস কল করবো, নর্মাল ডিএফএস করো, ধরো এখান থেকে স্টার্ট করছি 1, তাহলে এখানে 1, এখান থেকে এটাই যেতে পারি 2, এখানে যেতে পারি 3, দেখো বি থেকে আর কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না 4, 2 থেকে তাহলে এখানে এসে 5, 3 ই থেকে আর কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না, এখানে 6, রাইট? দেন ধরো আমি এই পার্টটাই করছি, এখানে 7 এ স্টার্ট করলাম, 7 থেকে ধরো এখানে গেলাম 8, এখান থেকে আর কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না 9, তাহলে ব্যাক করলাম, এখানে আর যাওয়া যাচ্ছে না 10, ঠিক আছে? এখানে ধরো করলাম 11, 11 থেকে এখানে যেতে পারি 12, এখান থেকে আর কোনো জায়গায় যাওয়া যাচ্ছে না, দেখো 13, এখানে একদম 14, আর এখানে তাহলে কি 15/16, ঠিক আছে? দেখো তো গ্রাফ গুলো থেকে ক্লোজ পাথ তৈরি হয়ে গেছে, মানে ক্লোজ কিছু সাবগ্রাফ তৈরি হয়ে যাওয়ার কথা, বুঝতে পারছো কিনা? পেয়েছো একটা? হুম। দেখো আমি 4খানা মার্ক করে দিলাম, পাওয়া যাচ্ছে? আচ্ছা।
এটা নিজেদের মধ্যে ক্লোজড কিছু সাবগ্রাফ। হুম। ঠিক, তাহলে ফোর্থ পয়েন্টটা ছিল কি আউটপুট দ্য ভার্টিসেস অফ দ্য ইচ ট্রি ইন দ্য ডেপথ ফার্স্ট ফরেস্ট ফর্মড অ্যাট স্টেপ 3 অ্যাজ আ সেপারেট স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস। তাহলে আমার স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট কোনগুলো? স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্টস কোনগুলো? এ ই বি একটা, সিডি একটা, এফজি একটা, এইচ একটা। ক্লিয়ার? বোঝা গেল কি গেল না? হ্যাঁ স্যার। আচ্ছা, লাস্ট এটার রেসপেক্টে একটা কোশ্চেন হতে পারে, রিলেশন বিটুইন স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট এন্ড ডাইরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। তো সেটা লিখিয়ে দিচ্ছি এই কোশ্চেনটার রেসপেক্টে, এই এক্সাম্পলটার রেসপেক্টেই করিয়ে দিচ্ছি আমি, একটু লিখে নিতে পারো। তো লেখো এরকম ভাবে, if we construct a graph, আমি লিখছি না, জিটা দেখো, জিটা এবিসি সিডি এফজি এইচ, ঠিক আছে? এর থেকে জিটা দেখো কি ছিল, এর থেকে তোমার ওই এ বি সি, এই যে এ বি, এই পার্টটা থেকে সিডির দিকে, সি এর দিকে একটা কানেকশন আছে, আর দেখো এদিকে এফজির দিকে একটা কানেকশন আছে, তার মানে এবিসি থেকে সিডি, এবিসি থেকে এফজি, ঠিক আছে? এবার ভালো করে খেয়াল করো, জি থেকে এইচ কানেক্টেড আছে এখানে, তার মানে এফজি থেকে এইচ এ রিচ করতে পারো। আবার দেখো সির সাথে তোমার এই সি এর সাথে কার কানেকশন আছে, জি এর কানেকশন আছে, তাহলে হচ্ছে সিডি থেকে তুমি এফজি এর দিকে একটা কানেকশন দিতে পারো। আবার ডি তে দেখো এইচ কানেক্টেড আছে, তাহলে ডি থেকে এই সিডি থেকে এইচ এর দিকে। দেখো এখানে কোনো সাইকেল নেই এবং ডেফিনেটলি ইটস আ ড্যাগ। এটা একটা রিলেশন বা কনক্লুশন বলতে পারো স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট। ক্লিয়ার? তাহলে তোমরা এখান অবধি যা দেখতে পেলে বা পড়লে সেটা হচ্ছে ব্যাকট্র্যাকিং এর ফার্স্ট ক্লাস। এরপর পরের দিন হবে হচ্ছে তোমার গ্রাফ কালারিং, এন কুইন্স আর হ্যামিল্টনিয়ান সার্কিট। দেন এটা হয়ে গেলে তোমাদের শুরু হবে ব্যাকট্র্যাকিং। এটা হয়ে গেলে দুটো অ্যালগরিদম হবে, সেদিনকে আমি ল্যাপটপে বলবো। সেটা হচ্ছে একটা ফোর্থ লুকারসন করলে মোটামুটি এই দিকটা শেষ হয়।